আসসালামু আলাইকুম। জুন মাস শেষ হতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, আর এই সময়টাতেই দেশের প্রায় 23 লাখ মানুষের চোখ আটকে আছে একটি গেজেটের দিকে। সরকারি চাকরিজীবী এবং পেনশনভোগীদের জন্য সবচেয়ে অপেক্ষিত খবর নবম জাতীয় বেতন কাঠামো। আগামী 1 জুলাই থেকে এই কাঠামো কার্যকর হওয়ার কথা থাকলেও এখনও চূড়ান্ত গেজেট প্রকাশ হয়নি। ফলে অনেকের মনেই প্রশ্ন ঘুরছে, ঠিক কত টাকা বাড়বে, কখন থেকে হাতে আসবে এবং পেনশনভোগীদের জন্য কি আছে এই নতুন কাঠামোয়। প্রতিদিন অফিসে, চায়ের দোকানে, এমনকি পরিবারের আড্ডায়ও এখন এই একটাই আলোচনা, গেজেট কবে আসছে আর কত টাকা বাড়বে। আজকের প্রতিবেদনে আমরা একটি একটি করে এই প্রশ্নের উত্তর খুঁজব। প্রথম প্রশ্ন, কেন এত বছর পর এই বেতন কাঠামো আসছে? উত্তরটি জানতে হলে কিছুটা পেছনে ফিরতে হবে। দেশের সর্বশেষ অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হয়েছিল 2015 সালে। নিয়মানুযায়ী প্রতি 5 বছরে নতুন বেতন কাঠামো আসার কথা থাকলেও করোনা মহামারীর ধাক্কা এবং তারপরের বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে তা পেছাতে পেছাতে দীর্ঘ 11 বছরে গিয়ে দাঁড়িয়েছে। এই দীর্ঘ সময়ে দেশে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে, কিন্তু সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো ছিল অপরিবর্তিত। এই বাস্তবতা থেকেই নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয় এবং কমিশন তাদের সুপারিশ সরকারের কাছে জমা দেয়। দ্বিতীয় প্রশ্ন, এই সিদ্ধান্ত কিভাবে চূড়ান্ত হলো? কমিশনের প্রতিবেদন জমা পড়ার পর গত 21শে এপ্রিল মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে 10 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং আর্থিক সংস্থার মতামত পর্যালোচনা করে। তারা দেখতে পায় কমিশনের সম্পূর্ণ সুপারিশ একসঙ্গে বাস্তবায়ন করতে গেলে সরকারের প্রয়োজন হবে প্রায় 1,06,000 কোটি টাকার বেশি, যা একবারে ব্যয় করা দেশের অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে এবং মূল্যস্ফীতিকে আরও উস্কে দিতে পারে। এই বিবেচনা থেকেই কমিটি 3 ধাপে বাস্তবায়নের সুপারিশ করে এবং সচিবালয়ে অনুষ্ঠিত বাজেট সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে এতে নীতিগত সম্মতি দেওয়া হয়। তৃতীয় প্রশ্ন, ঠিক কবে থেকে এই কাঠামো কার্যকর হবে এবং কিভাবে? অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, 1 জুলাই থেকেই নতুন পে স্কেল বাস্তবায়নের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এ নিয়ে এখন আর কোনো সংশয় নেই। তবে সম্পূর্ণ কাঠামো একসঙ্গে আসছে না। প্রথম ধাপ শুরু হবে আগামী 2026-27 অর্থবছর থেকে, যেখানে কর্মকর্তা কর্মচারীরা বিদ্যমান মূল বেতনের ওপর প্রস্তাবিত বর্ধিত বেতনের 50% পাবেন। দ্বিতীয় ধাপ আসবে 2027-28 অর্থবছরে, যখন বাকি 50% সমন্বয় করে সম্পূর্ণ নতুন বেসিক বেতন কার্যকর হবে। আর তৃতীয় ও শেষ ধাপ 2028-29 অর্থবছরে, যেখানে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা সহ সব আনুষঙ্গিক সুযোগ সুবিধা পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে। চতুর্থ প্রশ্ন, এই প্রথম ধাপের জন্য অর্থের সংস্থান কোথা থেকে আসছে? অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, আসন্ন 2026-27 অর্থবছরের বাজেটে এই খাতে প্রায় 35,000 কোটি টাকা বরাদ্দ রাখার সিদ্ধান্ত হয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, 1 জুলাই থেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই বরাদ্দের আওতায় বর্ধিত মূল বেতনের 50% বৃদ্ধি পাওয়া শুরু করবেন। নবম জাতীয় পে স্কেল কার্যকর করতে চলতি জুন মাসের মধ্যেই গেজেট প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীলরা। যদিও জুন মাস শেষ হতে চলায় এই গেজেট কবে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় সেদিকেই এখন সবার নজর। পঞ্চম প্রশ্ন, যা সবচেয়ে বেশি জানতে চান কর্মচারীরা, কোন গ্রেডে কত টাকা বাড়বে? প্রাথমিক প্রস্তাব অনুযায়ী একটি ধারণা দেওয়া যাক, যদিও এই সংখ্যা চূড়ান্ত গেজেটে কিছুটা পরিবর্তিত হতে পারে। পঞ্চম গ্রেডের একজন কর্মকর্তার মূল বেতন বর্তমান 45,000 টাকা থেকে বেড়ে হতে পারে 67,500 টাকা। ষষ্ঠ গ্রেডে মূল বেতন 43,000 টাকা থেকে বেড়ে হতে পারে 64,500 টাকা। সপ্তম গ্রেডে মূল বেতন 29,000 টাকা থেকে বেড়ে হতে পারে 43,500 টাকা। আর দশম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন 16,000 টাকা থেকে বেড়ে হতে পারে 24,000 টাকা।
প্রতিটি গ্রেডেই মূল বেতনে গড়ে 50% বৃদ্ধির একটি কাঠামো রাখা হয়েছে প্রাথমিক প্রস্তাবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা প্রয়োজন। কিছু সূত্র জানিয়েছে 10ম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য বর্ধিত বেতনের তুলনামূলক বড় অংশ প্রথম বছরেই কার্যকর করার একটি প্রস্তাবও আলোচনায় রয়েছে, যেখানে প্রথম থেকে 9ম গ্রেডের কর্মকর্তাদের জন্য এই হার কিছুটা কম রাখার কথা বলা হচ্ছে। এর পেছনের যুক্তি হল মূল্যস্ফীতির চাপ সবচেয়ে বেশি অনুভব করেন নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা, তাই তাদের জন্য অগ্রাধিকার রাখার চেষ্টা চলছে। বেতন বৈষম্য কমিয়ে আনার লক্ষ্যে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাত বর্তমান 1:9.076 থেকে কমিয়ে 1:8 করার সুপারিশও কমিটির প্রতিবেদনে রয়েছে। মূল বেতনের পাশাপাশি অন্যান্য ভাতাতেও পরিবর্তনের প্রস্তাব আছে। 10ম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা বর্তমান 200 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করার সুপারিশ করা হয়েছে। বৈশাখী ভাতা 20% থেকে বাড়িয়ে 50% করার প্রস্তাবও রয়েছে। প্রতিবন্ধী সন্তান থাকলে মাসিক 2000 টাকা বিশেষ ভাতা এবং 10ম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য নতুন যাতায়াত ভাতা চালুর কথাও বলা হয়েছে। তবে এই ভাতা সংক্রান্ত পরিবর্তনগুলো তৃতীয় ধাপে অর্থাৎ 2028-29 অর্থ বছরে পূর্ণাঙ্গভাবে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ এর জন্য কর্মচারীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ষষ্ঠ প্রশ্ন, পদোন্নতি না পেলে কি বেতন বৃদ্ধির কোনো সুযোগ থাকবে? সরকারি কর্মচারী সংগঠনগুলোর দীর্ঘদিনের একটি দাবি ছিল টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহাল করা। অতীতে এই দুটি সুবিধা ছিল, যার মাধ্যমে নির্দিষ্ট বছর পর পদোন্নতি না হলেও একজন কর্মচারী উচ্চতর বেতন স্তরে যাওয়ার সুযোগ পেতেন। পরবর্তীতে এই ব্যবস্থা বাতিল হয়ে যাওয়ায় দীর্ঘদিন একই পদে কর্মরত অনেক কর্মচারী বেতন বৃদ্ধির কোনো সুযোগ পাচ্ছিলেন না। নবম পে স্কেলের আলোচনায় এই বিষয়টিও সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। এই সুবিধা পুনর্বহাল হলে দীর্ঘদিন একই পদে আটকে থাকা কর্মচারীদের জন্য এটি বড় স্বস্তির কারণ হতে পারে। সপ্তম প্রশ্ন, এই পরিবর্তনের প্রভাব দেশের কোন অঞ্চলে কেমন হতে পারে? সমাজ বিজ্ঞানীদের মতে গ্রামীণ এলাকায় এই প্রভাব আরও গভীরভাবে অনুভূত হতে পারে। অনেক গ্রামীণ পরিবারে একজন সরকারি চাকরিজীবী বা পেনশনভোগীর আয় হয়ে থাকে পরিবারের প্রধান ভরসা, এবং তাদের বর্ধিত আয়ের একটি বড় অংশ সরাসরি স্থানীয় বাজারে ব্যয় হয়, যা গ্রামীণ অর্থনীতিতে একটি ইতিবাচক প্রভাব তৈরি করতে পারে। অন্যদিকে শহরাঞ্চলে বসবাসরত মধ্যবিত্ত সরকারি চাকরিজীবীদের জন্য এই বৃদ্ধি বাড়ি ভাড়া এবং নিত্য প্রয়োজনীয় ব্যয়ের চাপ সামলাতে সহায়ক হতে পারে, যা শহরে জীবনযাত্রার ব্যয় তুলনামূলক বেশি হওয়ায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অষ্টম প্রশ্ন, বেসরকারি খাতের সঙ্গে তুলনা করলে এই বেতন বৃদ্ধি কতটা প্রয়োজনীয়? প্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, গত এক দশকে বেসরকারি খাতে বিভিন্ন পর্যায়ে বেতন কাঠামোয় পরিবর্তন এসেছে, যেখানে সরকারি খাতে তা ছিল স্থবির। এই ব্যবধান দক্ষ জনবল ধরে রাখা এবং নতুন মেধাবীদের সরকারি চাকরিতে আকৃষ্ট করার ক্ষেত্রে একটি বাধা হয়ে দাঁড়িয়েছিল। নবম পে স্কেল এই ব্যবধান কমিয়ে সরকারি চাকরিকে আবারও প্রতিযোগিতামূলক করে তুলতে সহায়ক হবে বলে মনে করছেন তারা। নবম প্রশ্ন এবং 9 লাখ পেনশনভোগীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পেনশন কতটা বাড়বে? নতুন কাঠামোর সুপারিশে পেনশনভোগীদের 3টি ভাগে ভাগ করা হয়েছে আয়ের ভিত্তিতে। যাদের মাসিক পেনশন 20,000 টাকার কম, তাদের জন্য পেনশন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। যাদের পেনশন 20 থেকে 40,000 টাকার মধ্যে, তাদের জন্য সর্বোচ্চ 75% বৃদ্ধির সুপারিশ রয়েছে। আর 40,000 টাকার বেশি পেনশনপ্রাপ্তদের জন্য বৃদ্ধির হার সর্বোচ্চ 55%। এই কাঠামোর পেছনের মূল ভাবনা হলো, যাদের পেনশন কম তাদের জন্য শতাংশের হিসেবে সবচেয়ে বেশি সুবিধা রাখা, যাতে স্বল্প আয়ের পেনশনভোগীরাই সবচেয়ে বেশি উপকৃত হন।
একটু হিসেব করে দেখানো যাক বিষয়টি। একজন পেনশনভোগী যদি মাসে বর্তমানে 12,000 টাকা পেনশন পান, তাহলে 20,000-এর নিচে থাকায় তার পেনশন সর্বোচ্চ শতভাগ পর্যন্ত বেড়ে 24,000 টাকা পর্যন্ত হতে পারে। অর্থাৎ মাসে 12,000 টাকা বাড়তি আয়, বছরে 1,44,000 টাকা। মাঝামাঝি একজন যিনি মাসে 25,000 টাকা পেনশন পান, তার পেনশন 20 থেকে 40,000-এর স্তরে পড়ায় সর্বোচ্চ 75% বৃদ্ধির সুযোগ থাকলে তা বেড়ে হতে পারে প্রায় 43,750 টাকা।